আজ শুনব ভগবান বুদ্ধদেবের সন্ন্যাসী জীবনের কথা। চিত্রাদেব তাঁর বুদ্ধদেব কেমন দেখতে ছিলেন বইতে লিখছেন, তাঁর রাজকুমার জীবনের কথা নয়, সন্ন্যাসী জীবনের কথা। সাধারণত তিনি ভোরবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ ধ্যান করতেন কিংবা আশেপাশে একটু পায়চারি করতেন। তারপর সকাল হলে গ্রামের পথে ভিক্ষা পাত্র নিয়ে বেরোতেন। সব জাতির মানুষের কাছ থেকে ভিক্ষা নিতেন। যে রান্না করা অন্ন বা ভাত পেতেন সব একসঙ্গে মিশিয়ে গ্রামের বাইরে গিয়ে খেয়ে নিতেন। তারপর একটু বিশ্রাম এবং ধ্যান। সন্ধ্যাবেলা বেড়াতে বেরোতেন। বেড়াবার সময় হন হন করে হাঁটতে তার মোটেই ভালো লাগতো না। রাত্রিবেলায় কোনো মন্দির কি ধর্মশালা কিংবা গাছের নিচে থাকতেন। রাত্রের প্রথম প্রহরে তিনি ধ্যান করতেন কিংবা পায়চারি। দ্বিতীয় প্রহরে নিজের পরনের ভেতরের কাপড়টি ভাঁজ করে মাটিতে পেতে শুয়ে পড়তেন। শোয়ার নিয়ম ছিল মাথার নিচে হাত রেখে ডান পাশ ফিরে ডান পায়ের ওপরে বাঁ পা রেখে ঘুমোতেন। একে বলা হয় সিংহ শয্যা। বুদ্ধদেব খুব কম খেতেন, দিনে একবার মাত্র, এবং ভিক্ষুদেরও উপদেশ দিতেন একবার খাওয়ার জন্যে। বলতেন, আমি রাত্রিবেলা খাওয়া ছেড়ে দিয়েছি, তাতে আমার শরীরের রোগ ও জড়তা দূর হয়েছে, শক্তি বেড়েছে, মন শান্ত হয়েছে। তোমরাও যদি রাত্রে খাওয়া ছেড়ে দাও তাহলে তোমাদের শরীরে রোগ কম হবে, শক্তি আসবে, মনে শান্তি পাবে। অধিকাংশ বৌদ্ধ মঠেই বোধহয় এই নিয়ম মেনে চলা হয়। এ তো গেল প্রথম দিকের কথা। পরে যখন বুদ্ধদেব ভিক্ষুদের সঙ্গে থাকতেন তখনও তার নিয়মের খুব অদল বদল হয়নি। ভোরবেলা ধ্যান ও পায়চারি সেরে সকালে গ্রামে বা শহরে ভিক্ষায় বেরোতেন এবং পথ চলতে চলতে ও ভিক্ষে করার সময় উপদেশ দিতেন। শোনা যায় তিনি সিগালোবাদ সূত্রের উপদেশগুলি রাস্তায় চলতে চলতে আর কোসি ভাবদ্বাজ সূত্রের উপদেশগুলি ভিক্ষে করবার সময় দিয়েছিলেন। ক্ষুধা নিবৃত্তির জন্য যেটুকু ভিক্ষা প্রয়োজন সেটুকু নিয়েই তিনি চলে যেতেন গ্রামের বাইরে। কোনো গাছের নিচে বা ভালো জায়গায় বসে সেটুকু খেয়ে ফিরে আসতেন সংঘ বা বিহারে। সন্ধ্যাবেলা গৃহীরা তাঁর সঙ্গে দেখা করতে এলে তিনি তাঁদের সঙ্গে ধর্মালোচনা করতেন। যদিও বুদ্ধদেব নির্জনে থাকতে এবং কথা যত দূর সম্ভব কম বলতে চাইতেন, তবু তার সঙ্গে শিষ্যরা প্রায়ই থাকত। বর্ষাকালের 4 মাস তিনি যখন বিহারে বাস করতেন তখন থাকতেন আলাদা একটা ছোট্ট কুটিরে। এটিকে বলা হতো গন্ধকুটি। বাকি 8 মাস বুদ্ধদেব নানা জায়গায় ঘুরে বেড়াতেন। মাঝে মাঝে কিছুদিনের জন্য নির্জনে বাস করতেন। তখন তার কাছে একজন ভিক্ষু শুধু একবার খাবার নিয়ে আসার জন্যে যেত। এমনকি ভিক্ষু সঙ্গেও তিনি বিশেষ গোলমাল পছন্দ করতেন না। একবার হয়েছিল কি, শোনো, সে এক মজার ব্যাপার। বুদ্ধদেব তখন চাতুমার গ্রামের আমলকি বনে থাকতেন। একদিন সারিপুত্ত ও মোদকল্লায়ন অনেক ভিক্ষু সঙ্গে নিয়ে সেখানে এলেন। চাতুমার ভিক্ষুদের সঙ্গে তারা আলাপ সালাপ করতে লাগলো। কোথায় শোয়া হবে, কোথায় চিবর রাখা হবে, এইসব। কিছুক্ষণ পরে বুদ্ধদেব ভিক্ষু আনন্দকে ডেকে বললেন, জেলেরা মাছ ধরবার সময় হই হুল্লোড় করে, তা এখানে সেরকম হট্টগোল হচ্ছে কেন? আনন্দ বললেন, নূতন যে ভিক্ষুরা এসেছে
তাদের সঙ্গে চাতুমার ভিক্ষুরা কথা বলছে। বুদ্ধদেব তাদের ডেকে শাস্তি দিলেন, এখনই এখান থেকে চলে যাও। নতুন ভিক্ষুরা মুখ চুন করে তাকে প্রণাম করে চুপচাপ চলে যাবার জন্য রওনা হলো। এদিকে চাতুমার ভিক্ষুরা নতুনদের থাকার ব্যবস্থা করে ফিরে এসে দেখে সবাই চলে যাচ্ছে। অবাক হয়ে তারা জিজ্ঞাসা করে, কি হয়েছে, চলে যাচ্ছ কেন? ভিক্ষুরা বলল, ভগবান আমাদের শাস্তি দিয়েছেন, তাই চলে যাচ্ছি। চাতুমার ভিক্ষুরা তখন বুদ্ধদেবের কাছে গিয়ে ওদের জন্য অনুরোধ জানালে বুদ্ধদেব তাদের ক্ষমা করে সেখানে থাকার অনুমতি দিলেন। বুদ্ধদেব যখন উপদেশ দিতেন তখনও সবাই চুপ করে বসে থাকতেন। তোমরা হয়তো ভাববে, সে আর এমন কি, আমরাও তো ক্লাসে চুপ করে বসে থাকি। বুদ্ধদেবের উপদেশের ক্লাসে বিরাট বুদ্ধ সংঘের একটি মানুষেরও কথা দূরে থাক, সামান্য হাঁচি বা কাশির শব্দটিও শোনা যেত না। অবশ্য শান্ত না হলে বুদ্ধদেবের কথা তারা শুনবে কি করে? তাছাড়া বুদ্ধদেবও চাইতেন বিহারে সবাই শান্ত হয়ে থাকবে, যত কম কথা বলবে ততই ভালো। জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযম অভ্যাস করে তবেই তো নির্বাণের জন্য চেষ্টা করতে হবে। কথা বলতে হবে পরোপকার করবার সময় কিংবা উপদেশ দেবার জন্যে। এখনও অনেক দেশে এ নিয়ম মেনে চলা হয়। তোমরা যদি ঘরের পাশে ভুটানে যাও কোনো দিন, সেখানে দেখবে লোকেরা খুব কম কথা বলে। বড় বড় জং বা বৌদ্ধ সংঘে 400-500 করে লামা থাকেন। তাদের বয়স 8 বছর থেকে 80 বছর। যাই হোক না কেন সবাই চুপ করে থাকে। একেবারে ছোট্টরা হয়তো জং ঝাঁট দিচ্ছে, তার চেয়ে বড়রা জংখা ভাষায় বীর বীর করে মন্ত্র মুখস্থ করছে। তাদের বড়রা থঙ্কার উপর মানে কাপড়ের উপর রং তুলি দিয়ে ছবি আঁকছে বা সুচ সুতো দিয়ে কারুকাজ করছে, কিন্তু সবাই চুপচাপ। ভাবছ বুঝি তোমাদের সমবয়সী যারা, তারা এমন চুপচাপ হলো কি করে? এটা তাদের অনেক দিনের অভ্যাসে হয়েছে। যদিও তাদের সর্দার লামাদের হাতে রয়েছে চামড়ার চাবুক, তবু মনে হয় সে চাবুক পিঠে পড়বার বড় একটা দরকার হয় না। সবারই চুপ করে থাকা অভ্যাস হয়ে গেছে। যারা লামা নয়, বাড়িতে থাকে, স্কুলে পড়ে কিংবা অফিসে কাজ করে, তারাও হৈ হৈ করে কথা বলে না। হিমালয় পাহাড়ের মতোই চুপ করে থাকে। তিব্বতের মানুষরাও এই রকমই। ধীরে ধীরে অনেকগুলো বছর কেটে গেল। বুদ্ধদেবের মহাপরিনির্বাণের সময় এগিয়ে এলো। তবু তাঁর ভ্রমণ বা ঘুরে বেড়ানো বন্ধ হলো না। আগেই বলেছি তিনি ঘুরে বেড়াতেন প্রধানত উত্তরপ্রদেশ ও বিহারে, কিন্তু তাঁর জীবনের 23টি বছরের কথা জানা যায় না। বিদেশি পর্যটকরা বলেন বুদ্ধদেব উড্ডিন, পুরুষপুর প্রভৃতি ভারতের উত্তর পশ্চিমাঞ্চলেও গিয়েছিলেন। সত্যি মিথ্যে প্রমাণ হয়নি। এইসব গল্প শুনব আগামী পর্বে। আজ এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে।